তারেক রহমান ও ২১ টিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৩ মাস সময় লাগবে বললেন অর্থ উপদেষ্টা। অপ্রদর্শিত অর্থ সম্পদ জমা থাকার সন্দেহ দুদকের, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার ফ্রিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। এর আগে গত ৩১ অক্টোবর তারেক রহমান, আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। অন্য দুজন হলেন ২১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর ৩ মাস সময় চাইলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি আরও বলেন, বাজেট রিভাইজ করার সময় ভ্যাটের বিষয় দেখা হবে। ভ্যাট এর ব্যাপারে তো আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো একটা পুরোপুরি কম্প্রিহেন্সিভ একটা ইস্যু দেবো। এখন তো SRO করে আমরা বলছি ভ্যাটটা ইস্যু করার জন্য। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব। বাংলাদেশ ব্যাংকের মহা নিরাপত্তা এলাকার কয়েন্ট ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। এসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ রয়েছে এই লকারগুলো। এই কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারেন, সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠায় দুদক। দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে লড়তে গিয়ে ড্রোন হামলায় নিহত হন নাটোরের সিংড়ার হুমায়ুন কবির। এছাড়া রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দী তার বোনের স্বামী রহমত আলী। এই ঘটনায় বিপর্যস্ত তাদের পরিবার, আপনজন হারিয়ে আহাজারি স্বজনদের। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ কান্না নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার বোনের স্বামী রহমত আলীর স্বজনদের। আশা ছিল প্রবাসী গিয়ে সংসারে সচ্ছলতা ফেরাবেন, হাসি ফোটাবেন স্বজনদের মুখে, কিন্তু তা হয়নি। এখন না ফেরার দেশে হুমায়ুন কবির, রাশিয়ার সেনা ক্যাম্পে বন্দী রহমত আলী। প্রতি মাসে ২.৫ লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে ১৮ লাখ টাকা খরচে গত বছরের ২৮ অক্টোবর ঢাকা ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় যান তারা। সেখানে পৌঁছানোর পর তাদের বাধ্য করা হয় যুদ্ধে অংশ নিতে। ৩ মাসে মাথায় আসে নির্মম সংবাদ। দালাল বলছে যে না, ওরা ভালো আছে, কিন্তু আমাদের সাথে আমার স্বামীরা বলে যে না, আমরা ভালো নাই, আমাদের যে কোনো সময় আমাদের যুদ্ধে নিয়ে যেতে পারে। ২৫ তারিখ রাত্রে খবর জানায় যে আমার স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেছে। আমার ছোট ভাই আর ওকে জোরপূর্বক যুদ্ধে পাঠায় এবং যুদ্ধের মাঠে আমার ছোট ভাইটা ড্রোন হামলায় মারা যায়। স্বামীকে হারিয়ে ১ বছরের মেয়েকে নিয়ে অনিশ্চিত হুমায়ুনের স্ত্রীর ভবিষ্যৎ। ছেলে মৃত্যু আর মেয়ের স্বামীর বন্দির খবরে বাকরুদ্ধ মা। এই সংসারে আর কিছু নেই, সব নিঃস্ব হয়ে গেছে। আমার ছোট একটা বাচ্চা, আমার ননদের একটা বাচ্চা, আমার মেয়েতে এতিম হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দালালদের প্রতারণার শিকার হন তারা।
এই দালালরা এই চোরা ভিসা করে আপনার এদেরকে বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে আমার ভাইটাকে মেরে ফেলে দিল। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে আমরা এলাকাবাসী এবং দেশবাসী আমরা খুশি হব। স্বজনদের শেষ দাবি রাশিয়ায় বন্দী রহমত আলীকে জীবিত ফেরত আর হুমায়ুনের মরদেহ দেশে আনতে সরকারি উদ্যোগ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পোষ্য ভর্তি বহালের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। পোষ্য ভর্তি বহালের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি, পোষ্য কোনো কোটা নয়, এটা অধিকার। দেশের সকল প্রতিষ্ঠানে তা বিদ্যমান আছে। পোষ্য ভর্তি আগের মতো বহাল না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এর আগে গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেন। এরপরই কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচিতে নামেন। প্রশাসনের আশ্বাসে কুষ্টিয়ার ঝাউদিয়া থানা বাস্তবায়নের দাবিতে করা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ সোয়া 3 ঘণ্টা পর তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। দুপুর 12টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ সেখানে গিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন। পরে তিনি 10 ফেব্রুয়ারি থানা উদ্বোধনের দিন ঠিক করার কথা জানালে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এর আগে সকাল 9টার দিকে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বিত্তিপাড়া বাজারে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঝাউদিয়া থানার অনুমোদন করলে এখনও তা বাস্তবায়ন হয়নি। অবরোধের ফলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাত ফজর আম বয়ানের মাধ্যমে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। ময়দানে নির্ধারিত 40টি খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ বাত ফজর বয়ান করেন। বিশ্ব ইজতেমার মূল মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধি বিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন দেশি বিদেশি মুরব্বীরা। আগামীকাল আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। মুসল্লিদের যাতায়াত সুবিধায় 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জে গুলিতে নিহত হন 16 জন, গুরুতর আহত কয়েকশো। 5 আগস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের পর হত্যা মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি অনেকে। এতে হতাশ ও আতঙ্কিত নিহতদের স্বজনরা। দ্রুত বিচার দাবি তাদের। হবিগঞ্জ প্রতিনিধি এখলাসুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে হবিগঞ্জ সহ দেশজুড়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলন। শেষ মুহূর্তেও মরণ কামড় দিতে চেয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। 4 আগস্ট সকাল থেকেই হবিগঞ্জে বিক্ষোভ করছিলেন ছাত্র জনতা। সেদিন সাবেক এমপি আবু জাহিরের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। শুরু হয় সংঘর্ষ। পরে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে আশ্রয় নেয় আবু জাহিরের বাড়িতে। ছাত্র জনতা আবু জাহিরের বাড়ি ঘেরাও করলে সন্ত্রাসীদের গুলিতে আহত হন রিপনশীল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। সেই স্মৃতি এখনো দগদগে প্রত্যক্ষদর্শীদের চোখে। আমার সামনে উঠে গেল, তখন আমি রিপনশীলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম আমার কয়েকজন সহপাঠী নিয়ে। যখন হাসপাতালের ভিতরে গেছি, এক পর্যায়ে আমার কোলে যখন রিপনশীল, তখন আমার রিপনশীলের শরীরটা নিঃশেষ হয়ে গেল। আন্দোলনে হবিগঞ্জের 16 জন নিহতের ঘটনায় মামলা হয়। অনেকে গ্রেপ্তার হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। আমরা নিরীহ মানুষ, ছাত্রদল করাটাই সবচেয়ে বড় অপরাধ, আর যাওয়াটাই সবচেয়ে বড় ভুল। তবে হত্যার মামলায় অভিযুক্তদের ধরতে তৎপর প্রশাসন। এই পর্যন্ত আমাদের 20 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরদিকে যে আসামিগুলি এখনো পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হত্যা মামলায় 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
লাভজনক ও উন্নত জাতের চারা উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠছে পলিনেট হাউস। পলিথিন, নেট, বাঁশ কিংবা লোহার অবকাঠামোয় তৈরি পলিনেট হাউস তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের মাধ্যমে বৈরী আবহাওয়াতেও চারা ও ফসল উৎপাদন নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের কারণে এই পদ্ধতিতে চারা উৎপাদন নিরাপদ বলছে কৃষি বিভাগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সদরের চোরখায় জামতলার কৃষক দম্পতি সুইটি আলামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এবং স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় গড়ে তোলেন পলিনেট হাউস। পলিনেট হাউসে সূর্যের তাপ নিয়ন্ত্রণ সহ কৃত্রিম বৃষ্টির মাধ্যমে সেচ দেয়া হয়। আনিশা স্মার্ট হাইটেক অ্যাগ্রো নামের এই হাউসে উৎপাদিত চারার বেশ চাহিদা কৃষকদের কাছে। আমরা মোবাইলে, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, পলিনেট হাউস করলাম। পলিনেট হাউস করে তারপর বিভিন্ন জাতের চারা আমরা উৎপাদন করে তারপর আমরা এখান থেকে ভালো মানের চারা ব্যাপক লাভজনকভাবে বিক্রি করতে পারছি। এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে, আর নিয়ন্ত্রণে থাকার কারণে আমাদের যে চারাগুলা উৎপাদন করা হয় এগুলা সুস্থ সবল থাকে এবং ভালো মানের চারা এখানে উৎপাদন করা সম্ভব হয়। বিভিন্ন জেলার কৃষকরা দেখতে আসেন এই পলিনেট হাউস। চারা নিয়ে লাভবান হচ্ছেন তারা। এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে কারণ এলাকার মধ্যে এটা ফার্স্ট টাইম। বিভিন্ন এলাকার মানুষ আসছে চারা নিতেছে। এখানে যখন আমাদের প্রয়োজন ঠিক সেই সময় আমরা এখান থেকে নিতে পারবো, সেটা আমরা নিজেরা এসে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবো। আমরা জামালপুর জেলা থেকে এসেছি। বৃহত্তর ময়মনসিংহ পলিনেট হাউস থেকে আমরা খুবই সন্তুষ্ট। কৃষিবিদরা বলছেন এটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে নিরাপদ চারা উৎপাদন করে লাভবান হবেন কৃষকরা। পানি সরে যাওয়ার সাথে সাথে এই চারাগুলো লাগাইতে পারি, তাহলে আমরা আর্লি উইন্টার যে সবজিগুলো এগুলা সঠিক সময় বাজারে পৌঁছাতে পারবো এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। অন্যান্য চারা থেকে পলিনেট হাউসের চারার রোগবালাই আপনার 70% কম হয় এবং ফলনও 30% বৃদ্ধি পায়। ময়মনসিংহ অঞ্চলে এ পর্যন্ত 120টি পলিনেট হাউস করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তারেক রহমান ও 21 টিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 3 মাস সময় লাগবে বললেন অর্থ উপদেষ্টা। অপ্রদর্শিত অর্থ সম্পদ জমা থাকার সন্দেহ দুদকের, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার ফ্রিজ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।